আমি 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 একজনকে ভালোবাসি ভাবি, আর তাকেই বিয়ে করতে চাই। ননদের মুখে এমন কথা শুনে আলোর চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে কোনো মতে নিজেকে সামলিয়ে বলল, তুমি যাকে ভালোবাসো সেও কি তোমাকে ভালোবাসে? মানে তোমরা রিলেশনে আছো? তিথি মাথা জড়িয়ে নাড়িয়ে জবাব দিল, হ্যাঁ, তিহানও আমাকে খুব ভালোবাসে, আর আমরা 2.5 বছর ধরে রিলেশনে রয়েছে। বুঝলাম। তা ছেলে কি করে? ও এবার মাস্টার্সে ভাবি, আপাতত বেকার। আলো কিছুক্ষণ চুপ থেকে শান্ত গলায় বলল, মা এই বিয়ের প্রস্তাবে রাজি এবং অনেক খুশি। তুমি এই বিষয়টা তোমার ভাইদের বলো, ওনারা নিশ্চয়ই তোমাকে বুঝবে এবং সঠিক সিদ্ধান্ত নেবে। ভাইদের কথা মনে হতেই তিতির তড়িঘড়ি করে বলল, বড় ভাইয়া যদি জানে আমি প্রেম করছি তাহলে আমাকে মেরে শেষ করে দিবে। ভাইয়া মোটেও ভালোবাসা প্রেম পছন্দ করে না। আমাকে পই পই করে নিষেধ করেছে আমি যেন কখনো এই ভালোবাসার চোখ করে না পড়ি। কিন্তু আমি ভাইয়ার কথা রাখতে পারলাম না ভাবি। আমিও দিন শেষে নিজের মনের কাছে হেরে গেলাম। আর ছোট ভাইয়াকে বলেও কোনো লাভ হবে না। মা যেটা বলবে, সে যেটা করবে সেটাতেই রাত ভাইয়ার মত রয়েছে। বলতে পারো মায়ের বাধ্য ছেলে। তাকে বললে উল্টো তিহানকে পেটাবে, সাথে আমাকেও। আলো চিন্তায় পড়ে গেল। এখন সে কি করবে ঠিক বুঝতে পারল না। কারণ তিথির কেসটা বেশ জটিল। একদিকে পরিবারের সবাই এই বিয়েতে রাজি, অন্যদিকে মেয়েটা আবার অন্য কাউকে ভালোবাসে। তাহমিনা খান এটা সহজে মেনে নিবে না। আর না শান্ত থাকবে। সে এসব ভেবে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মনে সাহস নিয়ে তোমার বড় ভাইয়াকে একবার বলে দেখতে পারো। উনি এখন আগের মতো নেই, একটু হলেও ভালোবাসায় বিশ্বাস করতে শিখেছে। আর উনি মাকে বোঝাতে পারবেন। তবুও যদি সমস্যা হয় তাহলে দাদাজানকে বলো। আশা করছি তোমার পাশে থাকবে। তুমি কিছু করো না ভাবি, আমার খুব ভয় করছে। দেখো তিথি, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু আমি কি করব বলো? মা এমনিতেই আমাকে পছন্দ করে না। আমি যদি ওনাকে গিয়ে কিছু বলি তাহলে দেখা যাবে আমাকে এই বাড়ি থেকে বের করে দিবে। তিথি কিছু না বলে নীরবে কাঁদতে থাকলো। না পারছে পরিবারের অবাধ্য হতে, আর না পারছে নিজের প্রিয় মানুষটাকে ভুলে যেতে। সে এখন কী করবে নিজেই জানে না। শুধু জানে সে কিছুতেই তিহান ব্যতীত অন্য কাউকে বিয়ে করবে না। কিছুতেই না। আলো মেয়েটার চোখের পানি মুছে দিতে দিতে বলল, কাঁদে না তিথি, আমি দেখছি কি করতে পারি। আলো তিথিকে বুঝিয়ে সুঝিয়ে ঘুম পাড়িয়ে তবেই রুম থেকে বের হলো। দরজা চাপিয়ে দিয়ে পিছনে ফিরতেই দেখতে পেল আধার ছাড় রক্তিম চোখে তাকিয়ে আছে। আধার আলোর কপাল কুঁচকে গেল। সে কিছু একটা ভেবে নিজের দিকে তাকায়। না, সব কিছু ঠিকঠাক আছে। তাহলে মানুষটা এমন রাগান্বিত চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে কেন? তাহলে কি সব কিছু শুনে নিয়েছে? কটা বাজে? পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর শুনে আলো ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। সে আশেপাশে তাকিয়ে ঘড়ি খুঁজতে লাগলো, কিন্তু কোথাও দেখতে না পেয়ে বলল, জানি না। আধার দাঁতে দাঁত পিষল। কিছু না বলে হনহনিয়ে চলে গেল। আর আলো বেকুবের মতো হা করে দাঁড়িয়ে রইল। মনে মনে ভাবলো, এই লোকটার আবার কি হলো? আশ্চর্য। আলো হামি তুলে রুমে এসে ঘড়ির দিকে তাকাতে চমকে উঠল। রাত 1টা বেজে পার হয়ে গেছে, অথচ সে এখনও ঘুরঘুর করছে। ওইদিকে টোনাটুনিও খেয়ে দিয়ে কাউচের ওপর ঘুম দিয়েছে। এরা সারাদিন খায় আর পড়ে পড়ে ঘুমায়, এছাড়া আর কোনো কাজ নেই। রুমে এলে কেন? এতক্ষণে যেখানে ছেলে সেখানেই থাকতে। আলো মুখ ভেঙচি কেটে বলল, এটা আমারও রুম, সো আমি যখন তখন আসতে পারি, তাতে আপনার কি? নাথিং। একথা বলে আলো সোফায় শুয়ে পড়ল। এটা দেখে আলোর ভ্রু কুঁচকে যায়। সে কাছে এসে জিজ্ঞেস করলো, হঠাৎ এখানে শুনলেন কেন? আমার সোফা, আমার শরীর, আমার মন, আমার ইচ্ছে, তাতে আপনার কি? আলোর মুখ গোমড়া হয়ে গেল। সে পাশে বসে ধীর কণ্ঠে বলল, রাগ করেছেন? আচ্ছা, সরি। এবারেও আধার কিছু বলল না। আলো কিছুক্ষণ চুপ থেকে রুমে বাতি নিভিয়ে আবারও সোফার কাছে এলো। তারপর বলল, ঠিক আছে, আপনি এখানে থাকলে আমিও থাকবো। সোফায় বেশি জায়গা নেই, তবুও আলো ঠেলে ঠুলে শুয়ে পড়ল। কিন্তু তার ছোট্ট শরীরটা ঠিকমতো জায়গা হলো না। ফলস্বরূপ সে সোফা থেকে পড়ে যেতে লাগলো, কিন্তু শেষমেশ পড়ল না, উল্টো নিজের ওপর লোকটাকে আবিষ্কার করলো। আধার শরীরের সমস্ত ভার ছেড়ে দিতেই আলো হকচকিয়ে বলে উঠল, শুটকি মাছের ভর্তা হয়ে গেলাম। আধার ওড়না সরিয়ে উন্মুক্ত গলায় মুখ ডুবিয়ে ফিসফিসিয়ে বলল, আই লাভ শুটকির ভর্তা। আলো সামান্য নড়াচড়াও করতে পারছে না। সে ঘাড় কাত করে জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, কাল সকালে বানিয়ে দেব, এখন উঠুন। আমি নই, তুমি এসেছো আমার কাছে, আর এখন আমার সহ্য করো। আলোর শ্বাস প্রশ্বাস ভারী হয়ে গেল।
সে দুহাতে খামচে ধরল মানুষটার পিঠ। পুরুষালী রুক্ষ হাতের গাঢ় স্পর্শে তার শরীরটা থরথর করে কাঁপছে। আলো বারবার শুকনো ঢোক গিলে নিচে চাপা পড়া অবস্থায় ছটফট করছে। হঠাৎই কিছু একটা অনুভব করে অস্ফুট স্বরে বলল, প্লিজ, প্লিজ না। সঙ্গে সঙ্গে আধারের নেশা কেটে গেল। একই সাথে অজানা ঘোর থেকেও বেরিয়ে এলো। তবুও সে শুধালো, নো। আলো কোনো জবাব দিল না। আধার চোখ বুজে লম্বা শ্বাস নিয়ে নিজের সূক্ষ্ম ইচ্ছেটাকে দমিয়ে রেখে চুপচাপ সরে গেল। আলো আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে নিচ থেকে ওড়না নিয়ে শরীরে জড়িয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। তারপর ফিরে এসে মানুষটাকে দেখতে না পেয়ে আলোর খারাপ লাগলো। সে ইচ্ছে করে তখন বাধা দিতে চায়নি, কিন্তু তার হাতে কোনো উপায় ছিল না। আলো আবারও দীর্ঘশ্বাস ছাড়ল। লোকটা নিশ্চয়ই রেগে আছে তার উপর, নয়তো বিরক্ত হয়েছে। সে আস্তে ধীরে হেঁটে বিছানার গিয়ে আধা শোয়া হয়ে বসল। হেডবোর্ডে মাথা ঠেকে চোখ দুটো বন্ধ করে নিল। কিছু সময় পর পেটের ওপর গরম কিছুর অস্তিত্ব অনুভব করে হকচকিয়ে গেল। আধার হট ব্যাগের দিকে ইশারা করে শান্ত গলায় বলল, এটা পেটে ধরে রাখো, আরাম পাবে। আলো ক্রুদ্ধ হয়ে যায়। সবিশ্বাস চোখে মানুষটার দিকে তাকিয়ে রইল। একসময় জানতে চাইল, আপনি আপনি কিভাবে বুঝলেন? আধার হাসলো, ঝুঁকে এসে কপালের মাঝে ঠোঁট ছুঁয়ে ফিসফিসে বলল, এই পুরো তুমিটাকে পড়তে শিখে গিয়েছি, সাথে তোমার চোখের ভাষা এবং মনটাকেও। একটু থেমে পুনরায় আড়ালো, আমি খারাপ হলেও এতটাই খারাপ নই যে তোমার কষ্ট বুঝবো না। আমার কাছে সবার আগে তুমি, তারপর বাকি সব। আলো আজ আবারও লোকটার প্রেমে উষ্টা খেয়ে পড়ল। এই পচা ছাড়কে এত ভালো হতে কে বলেছিল? সে যে প্রতিবার লোকটার প্রেমে মুখ থুবড়ে পড়ে, এটা কি জানে অসভ্য পুরুষটা? মেয়েটাকে নিজের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে আধারের মনে দুষ্টু বুদ্ধি এলো। সে ঝোড়ের বেগে মাথা নিচু করে শুকনো ঠোঁটে চুমু খেয়ে কামড় দিল। আলো পাশ থেকে বোতলটা নিয়ে ছাড়ের গায়ে মেরে চিল্লিয়ে উঠল, বদমাস লোক কথাকার। আধার ঠোঁট কামড়ে হেসে 8 বক্স খুলে পেইন কিলার নিয়ে এসে আলোর সামনে পানের গ্লাস ও ঔষধ বাড়িয়ে দিয়ে বলল, খেয়ে নাও। আলো ভদ্র মেয়ের মতো ওষুধ খেয়ে নিল। আধার গ্লাসটি টেবিলের ওপর রেখে চুপচাপ পাশে এসে শুয়ে পড়ল। আলো কিছুক্ষণ বসে থেকে স্বামীর বুকের ওপর মাথা রাখল। আধার অর্ধাঙ্গিনীকে আলিঙ্গন করে চুলে বিলি কেটে দিতে দিতে বলল, ঘুমাও। আপনাকে কিছু বলার ছিল, আজ নয় কাল শুনবো। কিন্তু হুশ, কোনো কিন্তু নাই। এখন চুপচাপ ভদ্র মেয়ের মতো ঘুমাও, নয়তো বেলকনি থেকে ফেলে দিয়ে আসবো। আলো চুপ, চোখ মুখ কুচকে পাশে ফিরে বিড়বিড় করে বলল, আপনি খুব খারাপ। আধার আনমনে হেসে মেয়েটাকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল এবং কাঁধে মুখ গুজে ফিসফিসে বলল, আই নো আমি খারাপ, আর তোমার কাছে সারা জীবন খারাপই হয়ে থাকতে চাই মিস কালো। আধারের ঘুম ভাঙল দুপুরবেলায়। এতে মেয়েটা বেশ আলোর ঘুম ভাঙল দুপুরবেলায়। এতে মেয়েটা বেশ বিরক্ত। এতদিন ভার্সিটিতে যেতে পারেনি, পড়ালেখা সব ভুলে বসেছে, আর আজ আবারও যেতে পারল না। মানুষটাও তাকে ডেকে দেয়নি। যদি ডাকতো তাহলে কি আর এইভাবে নাকে তেল দিয়ে আরামসে ঘুমাতো? মোটেও না। আলো এক রাশ বিরক্তি নিয়ে ওয়াশরুমে গেল। একেবারে গোসল নিয়ে তবেই বেরিয়ে এলো। রুম থেকে বের হতেই তিথির সাথে দেখা হয়ে যায়। এক রাতেই মেয়েটার চেহারা 12টা বেজে গেছে। নিশ্চয়ই রাতে আবারও কেঁদেছে। তুমি ঠিক আছো? ভাবির কথা শুনে তিথি মাথা নাড়িয়ে ছোট্ট করে বলল, আলো আর কথা বাড়ালো না। চুপচাপ তিথির কাছে গিয়ে ডাইনিংয়ে বসে পড়ল। তারপর নিজ হাতে মেয়েটার প্লেটে খাবার বেড়ে দিল। ততক্ষণে সোভান খান, তাহমিনা খানও হাজির। রাতে ঘুমাওনি? নিজের চেহারার কি হাল করেছো? আর কদিন পর তোমার বিয়ে, সেদিকে কোনো খেয়াল আছে? মায়ের কথা শুনে তিথি মাথা নিচু করে ধীর কণ্ঠে বলল, আমি এখনই বিয়ে করতে চাই না আম্মু, আমার আরও সময়ের প্রয়োজন। ব্যাস। তাহমিনা খানের খাওয়া থেমে গেল এবং মুহূর্তেই ডাইনিং টেবিলের পিনপতন নীরবতায় ছেয়ে যায়। আলো পানি দিয়ে কোনো মতো মুখের ভাত গিলে খেলো। তারপর আর চোখে শাশুড়ি মায়ের থমথমে মুখের দিকে তাকালো। তোমার বয়সে মেয়েরা বিয়ে করে 1-2 বাচ্চার মা হয়ে গেছে, আর তুমি চাও আরও সময়? তিথির তখন বলতে ইচ্ছে করলো, আমিও বিয়ে করতে চাই আম্মু, কিন্তু আমার ভালোবাসার মানুষটিকে, এছাড়া আর অন্য কাউকে নয়। তবে মুখে বলল, আমি এখনও বিয়ের জন্য প্রস্তুত নই। ঠিক আছে, যতদিন ইচ্ছে ততদিন সময় নাও, কিন্তু তোমার ও অনিমেষের এঙ্গেজমেন্ট হবে, আর সেটা আগামী সপ্তাহেই হবে। তিথি অসহায় চোখে ভাবি ও দাদাজানের দিকে তাকাই। আলো কিছু বলতে চেয়েও বলতে পারছে না, কারণ সে জানে যদি এখন কিছু বলে তাহলে সব ঝড় তার উপর দিয়ে যাবে। তবুও সে চুপ
থাকতে পারছে না, আর চোখে দাদাজানের দিকে তাকে ফিসফিসে বলল, তুমি তো কিছু একটা বলো দাদাজান। বিয়েটা এখানেই ভেঙে দাও। নাতবউয়ের কথা শুনে সোভান খানের কপালে 4টে ভাঁজ পড়ল। তিনি ধীর কণ্ঠে শুধালেন, হঠাৎ বিয়ে ভাঙবো কেন? আর শাহ পরিবার তো যথেষ্ট ভালো, ওখানে তিথি সুখে থাকবে। কিন্তু মেয়েটা তো চায় না বিয়ে করতে। আর সবার কি তোমার মতো বিয়ে করব? তোমার মতো বিয়ে করব বলে লাফালাফি করবে আর ইচ্ছে করে পরীক্ষায় ফেল করবে। আলোর মুখ কালো হয়ে গেল, ফিসফিস করে বলল, আমি যদি এমন না করতাম তাহলে আমাকে নাতবউ হিসেবে কিভাবে পেতে? সোভান খান ভাবুক হয়ে বললেন, তাও ঠিক। এখন তাড়াতাড়ি বিয়ে ভাঙার ব্যবস্থা করো, নয়তো হিতে বিপরীত হয়ে যাবে গো দাদাজান। কোনো সমস্যা? তোমার নাতনি অন্য একজনকে ভালোবাসে আর তাকেই বিয়ে করতে চাই। অপ্রত্যাশিত কিছু বাক্য শুনে মুহূর্তেই বিষম খেলেন সোভান খান। আলো তড়িঘড়ি করে পানির গ্লাস এগিয়ে দিল। সোভান খান এক নিঃশ্বাসে পানি খেয়ে নাতবউয়ের দিকে বড় বড় চোখে তাকান। আলো মাথা চুলকিয়ে হাসার চেষ্টা করলো। এখন কি হবে কে জানে। সোভান খান কিছুক্ষণ থম মেরে বসে থেকে ছোট বৌমার উদ্দেশ্যে বললেন, এত তাড়াহুড়ো করছো কেন? মেয়েটা যখন চাচ্ছে না বিয়ে করতে তখন জোর করো না, ওর মতো ওকে থাকতে দাও। আর আজকালকার মেয়ের পছন্দ অপছন্দ বলেও কিছু আছে। তুমি কি একবারও জিজ্ঞেস করেছো মেয়েটা কাউকে পছন্দ করে কিনা? কথাগুলো শুনে আলো মনে মনে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। যাক বাবা, দাদাজান অন্তত তাদের পাশে রয়েছে। এখন এবারের বড় ঘাট তেরাকে নিজের দলে নিয়ে আসার পালা, তাহলেই কাজ হয়ে যাবে। তার মতে তিথিও মনে মনে বেশ স্বস্তি পেল। অবশেষে কেউ তো তাকে বুঝতে পারল, আর এটাই তার কাছে অনেক। আমার মেয়ের প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে বাবা। ও কখনো এমন কোনো কাজ করবে না যেখানে আমার মাথা হেট হবে। আর পছন্দের কথা যদি বলেন তাহলে ওর জন্য অনিমেষ একদম পারফেক্ট। ছেলেটা সব দিক থেকে আমাদের বাড়ির একমাত্র মেয়ে জামাই হওয়ার যোগ্যতা রাখে। আর আমি তো এখনই বিয়ে দিতে চাচ্ছি না, শুধু এঙ্গেজমেন্ট করিয়ে রাখতে চাচ্ছি। এতে সমস্যা কোথায়? আপনার বড় নাতিরও বিয়েতে মত আছে, কারণ সে ব্যক্তিগতভাবে অনিমেষকে চেনে। তারা দুজন অস্ট্রেলিয়ায় একই ভার্সিটিতে পড়াশোনা করেছে, শুধু সিনিয়র ও জুনিয়র ছিল। তাহমিনা খানের কথা শুনে সোভান খান আর কি বলবেন ভেবে পেলেন না। আগে বড় নাতিকে বলতে হবে, নয়তো কিছু করা যাবে না। অন্যদিকে আলো মিনমিন করে বলল, লোকটার বয়স বেশি না? তাহমিনা খান বিরক্তিতে বলল, কোথায় বেশি দেখলে? মাত্র তো 29 বছর, আর তোমার স্বামীর থেকে 2 বছরের জুনিয়র। সেখানে বয়স বেশি দেখলে কোথায়? আলো কিছু না বলে চুপ থাকলো। তিথি সজোরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, আমি এই বিয়ে করবো না আম্মু, আর না এঙ্গেজমেন্ট করব। আমি কাল সকালে ফিরে যাচ্ছি চট্টগ্রামে। একথা বলে খাবার না খেয়ে চলে গেল তিথি। আর তাহমিনা খান রাগান্বিত চেহারায় মেয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলেন। আজ অফিসে একজনের সাথে রাতের বেশ ঝামেলা হয়েছে। সে মূলত লাঞ্চের জন্য ক্যান্টিনে এসেছিল। লাঞ্চ শেষে কফি খেতে খেতে কোনো ফোন দেখছিল আর সামনে হাঁটছিল। তখনই অসাবধানতার কারণে একটা টেবিলের সাথে ধাক্কা খায় এবং সঙ্গে সঙ্গে তার হাতের কফি গিয়ে পড়ে একটা ফাইলের উপর। সেখানে একজন রমণী বসে থেকে নিজের কাজ করছিল। সকাল থেকে একটানা কাজ করে মাত্র ফাইলটা চেক করছিল, কারণ একটু পরে বসকে জমা দিতে হবে, নয়তো কথা শুনতে হবে। কিন্তু তার হলো কই, এক মুহূর্তেই তার সব কষ্ট বিফলে চলে গেল। রাত সরি বলেছিল মেয়েটাকে, কিন্তু মেয়েটার রাগে দুঃখে কষ্টে যা নয় তাই বলে সবার সামনে অপমান করে তাকে। সবটা সময় ধরে রাত শুধু রাগে ক্ষোভে ফুঁসে গিয়েছে। অফিস হওয়ার জন্য সে বেশি কিছু বলতে পারেনি মেয়েটাকে, শুধু মুখ বুজে চুপচাপ শুয়ে গেছে। কি হয়েছে ইস্যু? কোনো সমস্যা? বান্ধবীর কথা শুনে ইস্যু কান্না আটকে বলল, আজ মনে হয় এই অফিসে লাস্ট দিন আমার। পাপিয়া চমকে উঠল, উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, আবার কি করেছিস তুই? ইস্যু দুপুরের ঘটনা সবটা খুলে বলল। সব কিছু শুনে নিজের কপাল চেপে ধরে পাপিয়া অস্ফুট স্বরে বলল, স্যার তোকে শেষবারের মতন একটা সুযোগ দিয়েছিল, অথচ এটাও গেল। এখন কি হবে ওপরওয়ালা জানে। ইস্যু আড়াল চোখের পানি মুছে নিল। অনেক কষ্টে এই জবটা পেয়েছিল সে। পারিবারিক সমস্যার জন্য মাস্টার্স করতে পারেনি, শুধু গ্র্যাজুয়েশন কোনো মতে শেষ করেছে। পরিবারের বড় মেয়ে হয়, সব দায়িত্ব তার কাঁধে। বাবাবিহীন সংসার তাকেই সামলাতে হয়। আগে টিউশনি করিয়ে সংসার ও নিজের পড়ালেখা চালিয়েছে, আর এখন এই জবটা পেয়েছে, কিন্তু এটাও হারানোর পথে। মিস ঈশিতা, আপনাকে স্যার ডাকছেন। অফিসের ম্যানেজার এসে ইস্যুর উদ্দেশ্যে বাক্যটি বলে।
মেয়েটা জোরে শ্বাস নিয়ে নিজেকে সামলিয়ে ধীর পায়ে এগিয়ে যেতে লাগলো। তখনই রাত এসে একটা ফাইল দিয়ে বলল, নিন আপনার ফাইল। ঈশিতা চমকে উঠল, তড়িঘড়ি করে ফাইল নিয়ে চেক করে দেখলো সব কাজ কমপ্লিট করা হয়েছে, এমনকি তার করা কাজের থেকেও এটা কয়েক গুণ নিখুঁত। ঈশিতা অবিশ্বাস্য কণ্ঠে শুধালো, এটা আপনি করেছেন? নো, আপনার বয়ফ্রেন্ড এসে করে দিয়ে গেছে। একথা বলে রাত হনহনিয়ে চলে যায়। মেয়েটা সামান্য ধন্যবাদটুকু দিতে পারল না। তবে সে এসব না ভেবে জলদি বসের কেবিনে চলে গেল। আলো নাস্তার প্লেট সাজিয়ে নিয়ে রুমে এসে টি টেবিলের ওপর রাখল এবং খেয়াল করলো মানুষটা গোসল নিয়ে বেরিয়েছে। আধার তোয়ালে সোফার ওপর রেখে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। তখন অনুভব করলো একজোড়া কোমল হাত তাকে জড়িয়ে ধরেছে। আধার ঠোঁট কামড়ে হেসে হাতের উপর হাত রেখে বলল, আজ সূর্য কোন দিক থেকে উঠেছে? আলো কোনো জবাব দিল না। সে আগের মতোই পেছন থেকে স্বামীকে জড়িয়ে ধরে পিঠে মুখ গুজে আছে। একসময় জিজ্ঞেস করলো, ভালোবাসায় বিশ্বাস করেন? আধার বিশ্বাস বিছানায় বসে আলোকে নিজের এক রানের উপর বসিয়ে নিয়ে শান্ত গলায় বলল, আগে যদি এই প্রশ্নটা করতে তাহলে উত্তর আমার না হতো। আর এখন? এখন হ্যাঁ, আমি বিশ্বাস করি ভালোবাসায়। আলোর ঠোঁটের কোণে হাসি ফুটল। সে দুহাতে স্বামীর গলা জড়িয়ে ধরে গালে টুপ করে চুমু খেল। আধার সরু চোখে তাকিয়ে সন্দিহান কণ্ঠে শুধালো, তোমার মতলব আমার ঠিক লাগছে না। কথায় আছে অতি ভক্তিচরের লক্ষণ। আলো মুচকি হেসে মানুষটার গালে হাত রেখে জানতে চাইল, ভালোবাসেন আমায়? আধার ঝুঁকে এসে ঠোঁটে শক্ত চুমু খেয়ে ফিসফিসিয়ে বলল, একটুও না। আলো নিঃশব্দে হেসে কাঁধে মাথা ঠেকিয়ে বলল, আমি যদি আপনার কাছে কিছু চাই তাহলে দিবেন? একথা শুনে আধারের মনটা খচখচ করলো। সে গম্ভীর কণ্ঠে বলল, আমার থেকে কখনোই মুক্তি পাবে না। আমার মুক্তি চাই না, আমি সারা জীবন আপনার কাছে থাকতে চাই। আধার মনে মনে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। সে তো এক মুহূর্তের জন্য ভয় পেয়ে গেছিল। বলো, কী চাই তোমার? আমার সাধ্য থাকলে অবশ্যই এনে দেব। আলো একটু সময় নিয়ে বলল, তিথির বিয়েটা ভেঙে দিন। ও অন্য একজনকে ভালোবাসে আর তাকেই বিয়ে করতে চাই। চলবে, অবশ্যই সবাই গল্পটি শুনবেন, কিন্তু গল্পের ভেতরে যদি কখনো অ্যাডগুলো আসে অবশ্যই আপনারা সেগুলো দেখবেন, প্লিজ স্কিপ না করে, না টেনে, কারণ প্লিজ। এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আর গল্পটি কেমন লাগলো অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।